নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। কে বললে তুমি? শর্ত? তোমার সাহস এত বেড়ে গেছে যে বিক্রমগড়ের রাজার সামনে তুমি শর্ত রাখো? বীরেন্দ্র প্রতাপ চেঁচিয়ে চন্দ্রাবতীকে জিজ্ঞাসা করল। এক সৈনিককে কঠোর কণ্ঠে বলল, এই বোকা মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে কাল কুঠুরিতে ছুঁড়ে ফেলে দাও। এর জীবনের সিদ্ধান্ত মোহিনী ঠিক হওয়ার পরেই নেব আমি। কালকুঠুরির নাম শুনে চন্দ্রাবতী চুপ করে গেল। সেখানে সোনালের পুরো শরীর ভয়ে কাঁপতে থাকলো। ওর ভয় হচ্ছিল যদি মহারাজ কালকুঠুরির দায়িত্ব অন্য কোনো কিন্নরকে দিয়ে দেয়, তাহলে ওর জন্য নিজের ওষুধ জোগাড় করা কষ্টকর হয়ে যাবে। তাই ও ইতস্তত করে বলল, মহারাজ, আমাকে কি? সোনাল নিজের কথা শেষ করার আগে বীরেন্দ্র প্রতাপ বলল, চুপ করো কিন্নর। যদি এই মেয়েকে দ্বিতীয়বার কালকুঠুরির বাইরে দেখা যায়, তাহলে ওটাই তোমাদের শেষ দিন হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বীরেন্দ্র প্রতাপের ভাবভঙ্গি দেখে সোনাল স্তব্ধ হয়ে গেল। কিন্তু ও নিশ্চিত ছিল যে চন্দ্রাবতী ও চিকিৎসা চালিয়ে যাবে। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সৈনিক চন্দ্রাবতীকে ঘিরে ধরে আর ওকে বাইরে যাওয়ার জন্য ইশারা করে। দু পা হেঁটে চন্দ্রাবতী দাঁড়িয়ে পড়ল আর হেসে বীরেন্দ্র প্রতাপকে বলল, মহারাজ, আপনি আমাকে নয়, মোহিনীর প্রাণ মোহিনীর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, ওর প্রাণ শুধু আমি বাঁচাতে পারবো, আর কেউ না। সৈনিকরা, এই বোকাটাকে আমার নজর থেকে দূরে সরিয়ে দাও। বীরেন্দ্র প্রতাপ প্রায় চেঁচিয়ে বলল। এ কথা শুনে সৈনিকরা চন্দ্রাবতীকে ধরে কালকুঠুরির দিকে নিয়ে যেতে লাগলো। সোনাল কোনো দিকে না তাকিয়ে ওর পিছন পিছন চলল। চন্দ্রাবতী আবার ওর অন্ধকার ঠিকানায় পৌঁছে গেল। ওর উদ্দেশ্য ওর চোখের সামনে ঘুরছিল। ও ভাবল, বীরেন্দ্র প্রতাপ কি আমার শর্ত মানবে? যদি বীরেন্দ্র প্রতাপ যদি মোহিনীর চিকিৎসা না করতে দেয়, তবে কিভাবে বুঝব আমি আমার গন্তব্যে? চন্দ্রাবতীকে অস্থির দেখে সোনাল বুঝিয়ে বলে, শিকার কখনো শিকারীর সামনে শর্ত রাখে না। তাহলে আপনার এই রকম বিপদ ডেকে আনার কি দরকার ছিল? চন্দ্রাবতী মাথা তুলে সোনালকে দেখল আর এক রহস্যময় হাসি হেসে বলল, একটু অপেক্ষা করো, সময় বলে দেবে শিকারকে আর শিকারীকে। চন্দ্রাবতী একথা বলে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু সোনাল নিজে নিজে ভাবতে লাগলো, হায় হায়, মহারানী মা, এসব কি বলছেন? ইনি মহারাজের শিকার করতে চাইছেন না তো? এদিকে রানী মোহিনীর মহলে এক এক পলক কাটানো মুশকিল হয়ে পড়ছিল। আরাবল্লীর ঘন জঙ্গল থেকে অভিজ্ঞ এক বুড়ো বৈদ্যকে ডাকা হলো। মোহিনী বিছানায় অচেতন হয়ে পড়েছিল। ওর গলা নীল হয়ে গিয়েছিল। বৈদ্য পিতলের পাত্রে জড়িবুটি দিয়ে তরল এক ওষুধ তৈরি করল এবং এক দাসীকে সমস্ত ওষুধটাই কামিনীর মুখে ঢেলে দিতে বলল। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। তখন বীরেন্দ্র প্রতাপ অস্থির হয়ে উঠল এবং কাঁদো কাঁদো হয়ে বলল, এর শরীরে তো প্রাণের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না বৈদ্য। তাড়াতাড়ি কিছু করো, আমার মোহিনীকে এই অবস্থায় আমি আর দেখতে পারছি না। বৈদ্য আশ্বাস দিয়ে বলল, ঘাবড়াবেন না মহারাজ, কিছুক্ষণের মধ্যেই এই ওষুধের কাজ দেখা যাবে। এরপর সে বারবার মোহিনীর চোখ খুলে খুলে দেখতে লাগলো
আর নাড়ি দেখতে লাগলো, কিন্তু মোহিনীর শরীরে কোনো সাড় এলো না। তা দেখে বৈদ্যের মুখ শুকিয়ে গেল। নিজের অক্ষমতা জানিয়ে সে বলে উঠল, মাফ করবেন মহারাজ, ওনার শরীরে এমন এক বিষাক্ত সাপের বিষ আছে যা আমাদের রাজ্যে পাওয়া যায় না। না হলে আমার ওষুধ কাজ করত। আপনার আত্মীয় স্বজনদের ডেকে নিন, যখন তখন উনি। বৈদ্যের কথা শুনে বীরেন্দ্র প্রতাপ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বৈদ্যের গলা চেপে ধরে ধমক দিয়ে বলে, নিজের মুখে লাগাম টানো বুড়ো। মহেশকে আমি এভাবে যেতে দেব না। না না, কোনো কিছু মূল্য নয়। তোমার কাছে যা বিদ্যা আছে সব সব তুমি কাজে লাগাও। যদি তন্ত্রমন্ত্রের দরকার পড়ে আমি তার ব্যবস্থাও করব, কিন্তু যে কোনো ভাবে ওর প্রাণ বাঁচাও। না হলে রাজ্যের সব হাকিম বৈদ্যকে হত্যা করবো আমি। ওই বুড়ো বৈদ্য হাত জোড় করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তখনই এক সৈনিক এলো এবং ঝুঁকে প্রণাম করে বলল, মহারাজ, এক দোভাষীর দ্বারা আমরা সত্য কথা বার করেছি। এই আক্রমণকারী কনকনগর থেকে এসেছিল। কে? কনকনগরের নাম শুনেই বীরেন্দ্র প্রতাপের চোখ রাগে বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। বুড়ো বৈদ্যকে ধাক্কা দিয়ে এক কোণে ঠেলে সরিয়ে দিল। চিৎকার করে বলল, আমি জানতাম এই জঘন্য কাজ কনকনগরের রাজাই করতে পারে। এখন আমি পুরো বিষয়টা বুঝতে পারছি। চন্দ্রাবতী আর ওর বাবা মিলে এই আক্রমণকারীদের মহেনের প্রাণ নিতে পাঠিয়েছিল। যাতে আমি কোনো সন্দেহ না করি, তাই চন্দ্রাবতী আমার প্রাণ বাঁচানোর নাটক করেছিল। হতে পারে মহারাজ উনি আপনার প্রাণ নিতে চান। রাজবৈদ্য, যে মোহিনীর মাথার ধারে দাঁড়িয়েছিল, রাজার দিকে এগিয়ে এসে আস্তে আস্তে বলল, আমার মনে হয় রানী চন্দ্রাবতী বারবার বলছিল যে এই বিষের ওষুধ শুধুমাত্র ওনার কাছেই আছে, অন্য কারো কাছে নেই। উনি রানী মোহিনীর প্রাণ বাঁচিয়ে আপনাকে ওনার কাছে কৃতজ্ঞ করতে চাইছেন। সেই জন্য আপনার কাছে উনি সত্য রেখেছেন। সুরেলা যখন দেখলো সবাই একই সুরে চন্দ্রাবতীর বিরুদ্ধে কথা বলছে, তখন সেও ওদের সাথে একই সুরে চন্দ্রাবতীকে দোষারোপ করতে করতে রাজার কাছে এসে বলে উঠল, আপনার আশঙ্কা একদম ঠিক মহারাজ। সেই জন্যই তো আমি ভাবছিলাম বোবা পুতুল হঠাৎ করে কি করে এত কথা বলতে শুরু করলো। সব কিছু এরই কাজ। ওই দুষ্ট চন্দ্রাবতী আপনার থেকে নিজের অপমানের বদলা নিতে চায়। রাগে রাজার চোখ থেকে আগুন বেরোতে থাকলো। সঙ্গে সঙ্গে বলল, চন্দ্রাবতী যদি অপমানের বদলা নিতে চায় তাহলে ওকে আরো অপমান করব। বীরেন্দ্র প্রতাপ মহল থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই রাজবৈদ্য অতনুর ডাক শুনতে পেল। মহারাজ, ক্ষমা করবেন, এই সময় আপনার এখানেই থাকা উচিত। মহারানী চন্দ্রাবতীকে মৃত্যুদণ্ড আপনি কালও দিতে পারবেন, কিন্তু জানি না কাল পর্যন্ত রানী মোহিনী বেঁচে থাকবেন কিনা। বীরেন্দ্র প্রতাপ বলল, আমার এখানে থাকা না থাকায় কোনো কিছু আসবে যাবে না। রাজবৈদ্য, তুমি তোমার সর্বক্ষমতা লাগিয়ে দাও। আমি চন্দ্রাবতীর কাছে যাচ্ছি। যদি ওর কাছে বিষের কোনো ওষুধ থাকে আমি নিয়ে আসব। না হলে মোহিনীর মৃত্যুর আগে আমি ওর প্রাণ নিয়ে নেব। সোনাল পায়ের আওয়াজ পেয়ে খুব ভয় পেয়ে গেল। পলকের মধ্যে রাজা বীরেন্দ্র প্রতাপকে সৈনিকদের সঙ্গে আসতে দেখে সোনাল এগিয়ে এসে কালকুঠরির দরজা খুলে দিল আর নিজে দরজার সামনে থেকে সরে এক কোণে দাঁড়িয়ে পড়ল। চন্দ্রাবতী বুঝতে পেরেছিল তার সিদ্ধান্ত নেবার সময় এসে গেছে। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর কাছে গিয়ে ওর গলা চেপে ধরে বলল, তোর এত সাহস, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস? তুই ভাবলি কি করে
এত বড় ধোঁকা দেওয়ার পর প্রাণে বেঁচে যাবি? চন্দ্রাবতীর দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু ওর চোখে ভয়ের চেয়ে বিস্ময় ছিল বেশি। অতি কষ্টে চাপা স্বরে জিজ্ঞাসা করলো, এসব এসব কি বলছেন আপনি? আমি আমি কি করেছি? বীরেন্দ্র প্রতাপ গর্জন করে উঠে বলল, তুমি নিজের বাবার সঙ্গে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। তুমি রাজ পরিবারকে হত্যা করে দিয়ে এই রাজত্বকে তোমার বাবার অধিকারে আনতে চেয়েছ। এটা কি সত্যি নয়? কনকনগরের সৈনিকরা ছদ্মবেশে বিষ দিয়ে মোহিনীকে মারতে চেয়েছে, আর তার ওষুধ শুধু তোমার কাছে আছে? এত বড় দোষারোপ শুনে চন্দ্রাবতী অবাক হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপের হাত থেকে নিজের গলা সরানোর চেষ্টা করতে করতে বলল, যদি আপনার প্রাণ নেওয়াই আমার লক্ষ্য হতো, তো আপনি এতক্ষণে বেঁচে থাকতেন না। আমি কারোর সঙ্গে চুক্তি করিনি, আর না ওই আক্রমণকারীদের আমি চিনি। আর বিষের ওষুধ আমার কাছে নেই। একথা শুনে রাজা চন্দ্রাবতীকে জোরে ধাক্কা মারল। সঙ্গে সঙ্গে ও গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। বীরেন্দ্র প্রতাপ দাঁত পিষে বলল, যদি তোমার কাছে বিষের ওষুধ নেই, তাহলে তুমি কিভাবে মোহিনীকে বাঁচানোর দাবি করছিলে? কিভাবে? বলতে বলতে বীরেন্দ্র প্রতাপ নিজের তলোয়ার বার করে চন্দ্রাবতীর উপরে ঝাঁপিয়ে পড়ল। চন্দ্রাবতী দূরে সরে গিয়ে বলল, আমার কাছে ওষুধ নেই, কিন্তু আমি এই ধরনের ওষুধ বানাতে পারি, যেটা মোহিনীর শরীর থেকে ধীরে ধীরে বিষ বার করে দেবে। তার জন্য আপনাকে আমায় বিশ্বাস করতে হবে, আর আমার কথা শুনতে হবে। তোমার ওষুধের জ্ঞান আছে? বোকামি! তুমি কি বৈদ্য নাকি বৈজ্ঞানিক? আমি তো ভেবেছিলাম তোমার কাছে বিষের ওষুধ আছে, আগে থেকে মজুত করা, কিন্তু তুমি ওষুধ বানানোর নাম করে আমার সময় নষ্ট করতে চাইছো। কিন্তু আমার কাছে আজ সময় কম। একথা বলে বীরেন্দ্র প্রতাপ তলোয়ার বার করে হাওয়ায় ঘোরাতে লাগলো। তখন এক কিন্নর ছুটে এসে বলল, মহারাজ, অনর্থ হয়ে গেছে মহারাজ। রানীমার সমস্ত শরীর নীল হয়ে গেছে, অচেতন হয়ে না জানি কত কি ভুল বকছেন তিনি। কাটা মাছের মতো ছটফট করছেন। রাজবৈদ্য বললেন উনি আর কিছুক্ষণের অতিথি মাত্র। বীরেন্দ্র প্রতাপের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। অস্থির হয়ে রেগে বলে উঠলেন, এই রাজবৈদ্য মরবে আমার হাতে। প্রতি বছর লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা এই অকর্মণ্য বৈদ্য হাকিমদের উপরে খরচা করি আমি। আজ যখন এদের প্রয়োজন, সবাই হাতে হাত দিয়ে বসে আছে। মোহিনীর যদি কিছু হয়, এদের সবাইকে হাত পা বেঁধে নদীতে ডুবিয়ে মারবো আমি। বীরেন্দ্র প্রতাপের অসহায়তা দেখে চন্দ্রাবতী হেসে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, রাজবৈদ্য ঠিক বলছে মহারাজ, মোহিনীকে কেউ বাঁচাতে পারবে না আমি ছাড়া। আমাকে একটা সুযোগ দিন, আমি যদি ওকে বাঁচাতে না পারি, আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব। এমনিতে তো চন্দ্রাবতীর উপর বীরেন্দ্র প্রতাপের বিন্দুমাত্র ভরসা ছিল না, কিন্তু মোহিনীর কথা ভেবে না চাইতেও চন্দ্রাবতীর কাছে তাকে মাথা নোয়াতে হলো। সে তলোয়ারের ডগা দিয়ে চন্দ্রাবতীর ঘোমটা উপরের দিকে উঠিয়ে দিল, আর ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি না ওষুধের জ্ঞান তোমার কখন কিভাবে হলো, কিন্তু যদি সত্যি বাঁচাতে পারো, তো বাঁচাও মোহিনীকে। আমি তার বদলে তোমার শাস্তি মুকুব করে দেব। কিন্তু যদি তুমি না পারো, তাহলে তার শাস্তি শুধুমাত্র মৃত্যু হবে, মনে রেখো। চন্দ্রাবতী হেসে উঠল এবং তলোয়ারের ডগা হাতে ধরে দূরে সরাতে সরাতে বলল, আমি রাজি, কিন্তু আমার দুটো শর্ত আছে। আপনি যদি মানেন তাহলেই আমি মোহিনীকে বাঁচাবো। বলো, কি তোমার শর্ত? বীরেন্দ্র প্রশ্ন করল। আমার প্রথম শর্ত,
মহারানীর পদ আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আর দ্বিতীয় শর্ত হলো, ভবিষ্যতে রাজ্য শাসন সম্পর্কিত বিষয়ে আমার মতামত নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একথা শুনে সেখানে উপস্থিত সমস্ত লোক অবাক হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপও অবাক না হয়ে পারল না। চন্দ্রাবতী এরকম শর্ত দিতে পারে, বীরেন্দ্র প্রতাপ তার স্বপ্নেও ভাবতে পারেনি। বীরেন্দ্র প্রতাপের চরিত্র সবাই জানত, ও কখনো এরকম শর্ত যে মানবে না তা সবাই জানত। কিন্তু বীরেন্দ্র প্রতাপ সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে বলে উঠল, ঠিক আছে, তোমার দুটো শর্তই মেনে নিলাম। বীরেন্দ্র প্রতাপের কথা শুনে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। শেষমেশ বীরেন্দ্র প্রতাপকে চন্দ্রাবতী নিজের পায়ে নত হতে বাধ্য করল। তখন বিস্ফোরণ ঘটিয়ে চন্দ্রাবতী বলল, এভাবে নয় মহারাজ, এখানে না আছে আপনার মহামন্ত্রী, না আছে আপনার সেনাপতি। তাই শুধু কথা দেওয়ার বদলে আপনাকে এক্ষুনি শাহী পরোয়ানা জারি করতে হবে। এক্ষুনি পুরো রাজ্যে এই খবর ছড়িয়ে দিতে হবে যে চন্দ্রাবতী আবার বিক্রমগড়ের মহারানী হয়ে গেছে। একথা শুনেই বীরেন্দ্র প্রতাপের ধৈর্য নষ্ট হয়ে গেল। ও রেগে গিয়ে গর্জে উঠে বলল, চন্দ্রাবতী, তুমি আমার সেনাদের সামনে আমায় অপমান করছো? আমি বিক্রমগড়ের মহারাজ, আমার মুখ দিয়ে বেরোনো কোনো কথাই বিফলে যায় না। আমি যখন বলছি তোমার দুটো শর্ত মঞ্জুর করলাম, তখন এই ধরনের কথা বলে তুমি কি প্রমাণ করতে চাও? কাল সকালে রাজ্যের প্রতিটা প্রান্তে ঘোষণা করিয়ে দেব। ক্ষমা করবেন মহারাজ, আপনার কথায় আমার কোনো ভরসা নেই। আমি জানি এখন রাত হয়ে গেছে, কিন্তু তবুও আপনাকে ঘোষণা করতেই হবে যে চন্দ্রাবতী আবার বিক্রমগড়ের মহারানী হয়েছে, আর আজ থেকে রাজকার্যের ছোট বড় সমস্ত সিদ্ধান্তে আমারও অংশ থাকবে। আপনার পিছনে আপনার সৈন্যরা দাঁড়িয়ে আছেন, এক্ষুনি ওদের আদেশ দিন, আমি আপনার সঙ্গে চলে যাব। মহারাজের ঠোঁট রাগে কাঁপছিল, চোখ লাল হয়ে আগুন বেরোচ্ছিল, কিন্তু তার এখন উভয় সংকট, একদিকে কুয়ো তো অন্যদিকে খাদ। এমতো অবস্থায় একদিকে চন্দ্রাবতীর তেজ কমছিল না, ওদিকে কামিনীর শ্বাস ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তার মৃত্যু অনিবার্য হয়ে পড়ছিল। কি হবে এখন? বীরেন্দ্র প্রতাপকে চন্দ্রাবতীর শর্ত মেনে নিতে হবে, নাকি চন্দ্রাবতীকে মৃত্যুদণ্ড দেয়া হবে? সত্যি কি চন্দ্রাবতীর কথায় বীরেন্দ্র প্রতাপ ও কামিনীর উপর আক্রমণ হয়েছিল? চন্দ্রাবতী কি এমন ওষুধ সত্যি বানাতে পারবে যা কামিনীর প্রাণ বাঁচাতে পারে? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।